লেখিকা প্রমা মজুমদারের পূর্ণতার গল্প। মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। দীপ্ত কথাটা বলে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ধারা এইমাত্র বাইরে থেকে এসেছে, এখনো রান্না হয়নি। ধারা ছেলেকে একটু বসতে বলে রান্নাঘরে যায়। চালের কৌটোর তলানিতে কয়েক মুঠো চাল পড়ে আছে, একটা ডিম আর কয়েকটা পেঁয়াজ ছাড়া ঘরে আর কিছুই নেই। মাসের আজ মাত্র 20 তারিখ, আরও 10 দিন কিভাবে যাবে? দিয়া রান্নাঘরে ঢুকে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকেই বলে, মা জলদি ভাত দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, বেশ খিদে পেয়েছে। ধারা মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে ভাতের জল চুলায় বসায়। আজ 2টো জায়গায় গিয়েছিল ধারা কাজের আশায়, কিন্তু কিছুই হয়নি। কটা পেনশনের টাকা দিয়ে সারা মাস যায় না, কিভাবে ওই দিনগুলো পার করবে? কথাগুলো ভাবতে ভাবতেই হাত চলে যায় গলার চিকন চেইনটার উপর। বছর 4 আগে অভ্র বানিয়ে দিয়ে বলেছিল, সবসময় এটা পরে থাকবে, তোমার গলায় এটা খুব মানিয়েছে। ধারা ওর কথা মতো চেনটা কখনো গলা থেকে খোলেনি, কিন্তু আজ যে সে বড্ড নিরুপায়। বড্ড অসময়ে চলে গেলে অভ্র, আমি হিমশিম খাচ্ছি এই কদিনেই। তোমাকে ছাড়া আমি সত্যিই অসহায়। তোমার আদরের দিয়া দীপ্ত আজ ভাতের আশায় খালি থালা নিয়ে টেবিলে বসে আছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। এই জীবনটা আমার কাছে অভিশপ্ত হয়ে উঠেছে। মনে মনে কথাগুলো ভেবে ধারা চোখের জল ফেলে, কিন্তু সেই জল মুছে দেওয়ার জন্য তার জীবনে আজ কেউ নেই, কারণ তার মাথার উপর থাকা স্বামী নামের ছায়াটা আজ আর নেই। 6 মাস আগে একটা দুর্ঘটনায় অভ্র চলে যায় না ফেরার দেশে, আর রেখে যায় একটা ছোট্ট পরিবার যারা তার উপর নির্ভর করেই বেঁচে ছিল এতদিন। ধারা সিদ্ধান্ত নেয় আজ বিকেলে গিয়ে এই চেনটা বিক্রি করে দেবে। ছেলেমেয়ের মুখে ভাত তুলে দেওয়ার কাছে এই সৌন্দর্য কিছুই না। ধারার শেষ সম্বল বলতে এই 3 কামরার বাড়িটা আর অভ্রর পেনশনের কিছু টাকা। 7 বছর আগে অভ্র অফিসের কয়েকজন কলিগের সাথে শেয়ারে এই জায়গাটা কিনেছিল। তারপর যার যার সামর্থ্য মতো সেইখানে বাড়ি করে। অভ্র সরকারি চাকরি করত, কিছু জমানো টাকা আর ধারার কিছু গয়না বিক্রি করে এই জায়গাটা কিনেছিল। তারপর আরও 2 বছর পর অল্প কিছু টাকা হাতে নিয়ে আর কিছু লোন নিয়ে এই একতলা বাড়িটা শেষ করে। সামনে একটু উঠোন রেখে ঘরগুলো করা হয়, যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে। অভ্রর এই অবেলায় চলে যাওয়ায় ধারার মাথায় আকাশ ভেঙে পড়ে। অথৈ সাগরে পড়া কথাটা বইয়ের পাতায় অনেকবার পড়লেও নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে ধারা। আপনজন নামের মানুষগুলো এই 6 মাসেই অমাবস্যার চাঁদ হয়ে গেছে। বাকি জীবনের যুদ্ধটা ধারার একাই করতে হবে, এটা সে ভালোই বুঝে গেছে। কিন্তু কিভাবে? ভাত ফুটে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ রসুন ভেজে নেয়। তারপর ডিমটা ভেজে সব কিছু একসাথে অল্প সরিষার তেল দিয়ে ভর্তা মেখে নেয়। একটা ডিম দিয়েই 2 ভাই বোনের হয়ে যাবে। দিয়া দীপ্ত খাবার টেবিলেই অপেক্ষা করছে। মায়ের হাতে ভাতের থালা দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। হাড়ির সম্পূর্ণ ভাত 2 ভাই বোনকে দিয়ে দিয়েছে ধারা। সে এই বেলা জল খেয়ে চালিয়ে দেবে, বিকালে হাতে টাকা এলে কিছু বাজার করে নিয়ে আসবে। ভাবনাগুলো নিজের মনে রেখে তৃপ্তি নিয়ে সন্তানের খাওয়া দেখে। দিয়া ক্লাস 8-এ পড়ে আর দীপ্ত 4-এ। দুজনেই সরকারি স্কুলে পড়ে, তাই পড়াশোনাটা বন্ধ হয়নি। দিয়া পড়াশোনায় খুব ভালো হওয়ায় স্কুলের শিক্ষকরা ওকে খুব সাহায্য করে, আর ছেলেকে ধারা আর দিয়া দুজনে মিলে পড়াশোনা করায়। দিয়া মায়ের মুখ দেখে অনেক কিছু বুঝতে পারে, এই যেমন এখন বুঝতে পারছে মানুষটার সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। তারা স্কুলে যাওয়ার পর মা কাজের খোঁজে বেরিয়ে যায়। আশেপাশের স্কুলগুলোতে খোঁজ নেয় টিচার নেওয়া হবে কিনা। কয়েকটা অফিসে সিভি জমা দিয়েছে। মায়ের পড়াশোনা ডিগ্রি পর্যন্ত, এই যোগ্যতায় আজকাল চাকরি হয় না। কথাটা দিয়া বুঝলেও ধারা বুঝতে চায় না, সে চেষ্টা করে যাচ্ছে। দিয়া একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে, ভাতের থালা হাতে নিয়ে মায়ের পাশে বসে ভাত মেখে মায়ের মুখের সামনে ধরে। ধারা মুখ সরিয়ে নিতে চাইলেও মেয়ের চোখের সামনে ইশারায় ভাত মুখে নেয়।
দীপ্ত দিদির দেখা দেখি ওর ছোট্ট হাতে ভাত নিয়ে মায়ের মুখের সামনে ধরে। ধারা নিজেকে আটকে রাখতে পারে না, ঝরঝর করে কেঁদে দেয়। দীপ্ত সব বুঝতে পারে, বাবার না থাকার কষ্ট সে খুব জানে, তাই তারও চোখ ভিজে যায়। তারপরও অন্য হাতে মায়ের চোখ মুছে দেয়। দুপুর পেরিয়ে প্রায় বিকেল হয়ে গেছে। দীপ্ত আজকাল আর বাইরে খেলতে যায় না। বাড়ির উঠোনে কিছুক্ষণ খেলাধুলা করে, নয়তো দিদির পাশে বসে গল্প করে। এখনো দিদির সাথেই আছে। একদিন ধারা আড়াল থেকে দীপ্তর কথা শুনেছে। ওর বন্ধুরা ওকে বলেছে, তোরা গরিব হয়ে গিয়েছিস, এখন তোর সাথে মিশলে বাড়িতে বকা দেবে। তোর বাবা নেই, তাই তুই আর ভালো জামা কাপড় পরতে পারবি না। আমাদের সাথে থাকলে তোকে বেমানান লাগবে, তুই পাশের বস্তিতে গিয়ে খেলাধুলা করিস। কথাগুলো বলার সময় দীপ্তর গলা ধরে আসে। দিয়া ওকে বুকে আগলে নেয়। ভাইয়ের মাথায় স্নেহের পরশ দিতে দিতে বলে, দরকার নেই এমন বন্ধুর যারা টাকা দেখে বন্ধুত্ব করে, তারা ভালো মানুষ হয় না। এরপর থেকে দীপ্ত ওদের আশেপাশেও যায়নি। অভ্র মধ্যবিত্ত হলেও ওর আত্মসম্মান ছিল প্রচুর। ছেলে মেয়েও বাবার এই গুণটা পেয়েছে। ধারা সেলাই করছিল, ঘড়ি দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। এখন না বেরোলে রাত হয়ে যাবে। এমন সময় দিয়া মায়ের ঘরে আসে। সে একটু ইতস্তত করে মায়ের হাতে 400 টাকা ধরিয়ে দেয়। ধারা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকায়। দিয়া কখনো অন্যের কাছ থেকে কিছু চেয়ে নেবার মতো মেয়ে না, আবার কেউ দিলেও তা হাত পেতে নেওয়ায় অভ্যস্ত না। তাহলে কোথা থেকে এলো এই টাকা? দিয়া মায়ের চোখের ভাষা বোঝে। আমি গত মাস থেকে আমার অঙ্ক স্যারের 2 ছেলে মেয়েকে আর্ট শেখাই। স্যার স্কুলের পাশেই থাকে। স্কুলের পরে সপ্তাহে 2 দিন ওদের আর্ট করাই। তাদের হিসেবে আজ মাস হয়েছে, তাই আমাকে আন্টি এই টাকাটা দিয়েছে। কথাটা বলে দিয়া মাথা নিচু করে ফেলে। ধারা মেয়ের দিকে তাকিয়ে থাকে। কিছুদিন ধরেই স্কুল থেকে ফিরতে দেরি করছে। জিজ্ঞেস করলে বলে, এক্সট্রা ক্লাস করায় স্যার। আগেও পরীক্ষার আগে এমন এক্সট্রা ক্লাস হতো, আর যেহেতু এলাকার মধ্যেই স্কুল, তাই ধারা এই নিয়ে বেশি চিন্তা করেনি। মেয়েটা এই বয়সেই সংসারের হাল ধরতে চাইছে, এটা ভেবেই ধারার চোখ ভিজে আসে। আর সে মা হয়েও কিচ্ছু করতে পারছে না, এটা ভেবেই বুকটা মোচড় দিয়ে ওঠে। দিয়া মায়ের ভেজা চোখ দেখে আর কিছু বলে না, মাকে জড়িয়ে ধরে সে। আগামী মাসে আরো কয়েকটা বাচ্চা আসবে, আমি পড়ার ফাঁকে ওদের শেখাবো। তুমি না করবে না প্লিজ মা? ধারা মনে মনে ভাবে, বাবা হারা মেয়েটা এই বয়সে জীবন যুদ্ধে নেমে পড়েছে। সেদিন আর চেন বিক্রি করতে যায়নি, পাড়ার দোকান থেকেই চাল ডাল কিনে এনেছিল ধারা। 2 দিন পর পাশের বাড়ির অহনার জন্মদিন। অহনা দিয়ার একমাত্র বন্ধু। দুজনের বাবা একই অফিসে চাকরি করত, আবার দুজন সমবয়সী হওয়ায় স্কুল বাড়ি সব কিছুই একসাথে করে। অহনা কাল বাড়ি এসে বলে গেছে দিয়া আর দীপ্ত যেন আজ দুপুরে ওদের বাড়িতে যায়। কিন্তু দিয়া যাবে না, খালি হাতে বন্ধুর জন্মদিনে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। আবার মাকে বলতেও পারছে না এই কথা, তাই পেট ব্যথার বাহানা দিয়ে বিছানায় শুয়ে আছে। কিন্তু ছোট্ট দীপ্ত তো তা বোঝে না। পাশের বাড়ি রান্নার গন্ধে তাদের উঠোন ম ম করছে। সে বারবার ঘর বারান্দা করছে, কখন দুপুর হবে আর অহনাদের বাড়ি যেতে পারবে। কিন্তু যখন শুনল দিদি যাবে না, তখন মনটাই খারাপ হয়ে গেল। কতদিন পোলাও মাংস খায় না। বাবা থাকতে সপ্তাহে 1 দিন মাংস আনতো, আর এখন মা সপ্তাহে 1 দিনও মাছ আনতে পারে না। প্রায় দিনই ভর্তা আর ডাল দিয়ে খেতে হয়। দীপ্ত মুখ ফুটে কিছু বলে না, কিন্তু ওরও তো ইচ্ছে করে ভালো মন্দ খাওয়ার। দুপুর 2টো বেজে গেছে। অহনা এসেছে দিয়াকে নেওয়ার জন্য, কিন্তু দিয়া পেট ব্যথার কথা বলায় আর জোর করেনি। তবে যাওয়ার আগে কিছুক্ষণ চুপ করে দিয়ার মুখের দিকে তাকিয়েছিল। ধারা মেয়ের মন পড়তে পারে, তাই কিছু না বলে ভাত বসাতে চলে যায়। এমন সময় আবার দরজায় টোকা পড়ে। অহনা 2 হাত ভর্তি খাবার নিয়ে এসেছে। কাকিমা, আজ দুপুরে তোমাদের সাথে খাবো। দিয়া দীপ্তকে ছাড়া খেলে আমার পেট ভরবে না, তাড়াতাড়ি টেবিলে প্লেট সাজাও। ধারা ছলছল চোখে মেয়েটার দিকে তাকায়। মুখে কিছু না বলেও কিভাবে সব বুঝিয়ে দেওয়া যায়, এটা হয়তো এই মেয়ে ভালোই জানে। অহনার পিছু পিছু ওর মা সুমনাও হাজির হয়। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি ঘরে আসো। আজ কিন্তু আমার রান্না খেয়ে নম্বর দিতে হবে। সুমনার কথায় ধারা মুচকি হাসে।
ধারা চোখের জল মুছে ওদের সাথে নিয়ে ঘরে যায়। দীপ্ত শুয়েছিল, খাবারের ঘ্রাণ নাকে আসতেই ঘর থেকে ছুটে আসে। টেবিলে এত কিছু দেখে ওর চোখ বড় হয়ে যায়। তারপরও দিদির পাশে দাঁড়িয়ে থাকে। অহনা ওকে হাত ধরে এনে চেয়ারে বসায়। তারপর সবাই খাওয়া শুরু করে। সুমনা আর চোখে ধারাকে দেখে। এই মানুষটাকে সে খুব পছন্দ করে। কত বছর একসাথে আছে, কোনোদিন কথা কাটাকাটি বা মন কষাকষি হয়নি। হঠাৎ অভ্রতার এই অসময়ে চলে যাওয়ার পর পরিবারটা মুখ থুবড়ে পড়েছে। তবু ধারার এতটাই আত্মসম্মান যে কারোর কাছে হাত পাতেনি। যৎ সামান্য টাকা দিয়েই সংসারের জোয়াল টেনে নিয়ে যাচ্ছে, আবার নিজে থেকে কিছু দিলেও নিতে চায় না। তাই আজ ইচ্ছে করে মা মেয়ের এখানে আসা, এই বাহানাতে তো বাচ্চাগুলো একটু ভালো মন্দ খেতে পারছে। সেদিন সুমনা ইচ্ছা করে বেশি খাবার নিয়ে এসেছিল, যা দিয়েই তিনজনের 2 বেলায় হয়ে যেত। তারপরও ধারা নিজের ভাগের খাবারটা আলাদা করে জাল দিয়ে পরের দিনের জন্য রেখে দেয়। ছেলেটা মাংস একটু বেশি পছন্দ করে কিনা। সপ্তাহ খানেক পর এক সন্ধ্যায় সুমনা আসে হাতে এত বড় একটা ব্যাগ নিয়ে। ধারা ওকে বসতে দিয়ে চা বসায়। সুমনা রান্নাঘরের সামনে টুল নিয়ে বসে। দিয়াকে যে জামাগুলো বানিয়ে দাও, সেগুলো কি অন্যদের জন্য দেওয়া যায় না? ধারা মুচকি হেসে বলে, কি যে বলো, আমার সামর্থ্য কম, তাই দোকান থেকে ভালো কাপড় কিনতে পারি না যে। নিজেই অল্প দামে কাপড় কিনে এনে ঘরে বসে সেলাই করে দিই। এটা আর আহামরি কি, কিন্তু ওই যে কুশি কাটা আর সুতার কাজ, সেটা তো একদম আলাদা। এগুলো তো দোকানে কিনতে পাওয়া যায় না। তুমি যতটা যত্ন করে হাতের কাজ করো, সেভাবে কেউ করতে পারে না। আসলে মা হাতে ধরে সেলাই ফোড়াই শিখিয়েছিল। একটু অবসর পেলে সেটাই একটু করি, এটা আলাদা কিছু না। আর তাছাড়া দিয়া আমার হাতের বানানো জামা ছাড়া অন্য কিছু পরতে চায় না, তাই আমাকেই করে দিতে হয়। চায়ের কাপ হাতে দুজনে বসার ঘরে আসে। আমার ছোট বোনের মেয়েদেরকে তো তুমি চেনো, দুজনেই দিয়া অহনার সমবয়সী। কাল দিয়ার গায়ে নীল জামাটা দেখে ওদের খুব পছন্দ হয়। আমার কাছে আবদার করে এমন জামা কিনে দেওয়ার জন্য। জামার উপর যে কুশি কাটার কাজ আছে, সেটা দেখেই ওদের ভালো লেগেছে। কিন্তু সেই জামা তো দোকানে কিনতে পাওয়া যাবে না। তাই আজ নিরুপায় হয়ে তোমার কাছে এলাম। তুমি যদি একটু কষ্ট করে ওদের জামাগুলো বানিয়ে দিতে খুব ভালো হতো। ধারার কপালে চিন্তার ভাঁজ। নিজের মেয়ের জন্য বানানো আর অন্যের জন্য করার মধ্যে অনেক তফাৎ। যদি ভালো না হয় তাহলে মন খারাপ করবে। কথাটা সুমনাকে বলার পর ও হাসি দিয়ে বলে, আরে তুমি এক্সপার্ট, তোমার কোনো ভুল হয় না। আমি কাপড় নিয়ে এসেছি, আজ থেকে শুরু করে দাও। আর একটা আবদার, দিয়ার সেই আকাশি রঙের সুতোর কাজের জামাটা আমার অহনার খুব পছন্দ, কিন্তু লজ্জা করে তোমাকে বলতে পারিনি। কিন্তু আজ আমি আসবো শুনে বায়না করেছি, কাকিমাকে বলো আমাকেও যেন দিয়ার মতো জামা বানিয়ে দেয়। আমি কিন্তু সেই কাপড়টাও নিয়ে এসেছি। দিয়া একটু চিন্তা করলেও পরে ভাবে, ঘরে তো সারাদিন বসেই থাকি, একা থাকলেই মনটা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে দম বন্ধ লাগে, একটু কাজ করলে হয়তো মনটাও ভালো থাকবে। তাই আর বেশি কিছু না ভেবে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নেয়। সুমনা সব বুঝিয়ে দেয়, মাপের জামাও নিয়ে এসেছে সাথে করে, তাই খুব একটা সমস্যা নেই। যাওয়ার আগে সুমনা ধারার হাতে কিছু টাকা গুজে দেয়। ধারা অবাক হয়ে সুমনার দিকে তাকায়। ওর গলায় করুণ আওয়াজ বেরিয়ে আসে, আবদার করে জামা বানিয়ে দেওয়ার কথা বলে টাকা দিতে চাইছো কেন? আমি কি ওদের এমনিতেই কিছু বানিয়ে দিতে পারি না? ছোটবেলায় আমার দিয়া আর তোমার অহনার জন্য একই রকম জামা বানিয়ে দিতাম, কিন্তু তখন তো টাকা দাওনি। আজ কেন দিচ্ছ? আমি অপারগ সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। সুমনা মলিন হাসে। ধারার আত্মসম্মান এতটাই তীব্র যে এটা হবে সে ধরেই নিয়েছিল। তবুও ওর এক হাত ধরে বলে, তুমি আমাকে একদম ভুল বুঝবে না। আজকালকার দিনে এমনি এমনি কেউ কিচ্ছু করে না। তোমার গুণ আছে, আমি শুধু সেই গুণের কদর করছি। জামা হয়তো দোকানেও কিনতে পাওয়া যাবে, কিন্তু তোমার হাতের কাজের ছোঁয়া সেখানে থাকবে না। তুমি যতটা যত্ন নিয়ে কাজটা করবে,
সেটা অন্য কেউ করবে না। আমি যদি বাইরে থেকে বানিয়ে আনতাম তাহলেও আমাকে টাকা দিতে হতো। তারা যেমন পরিশ্রম করে তুমিও তেমন পরিশ্রম করেই কাজগুলো করবে, তাহলে তোমাকে দিলে কি সমস্যা? সারাদিন বাইরে কাজ খুঁজে বেড়াও, আর নিজের এই যোগ্যতা দিয়ে যে সংসার চালানো সম্ভব সেটা একবারও ভেবে দেখোনি? আমি শুধু তোমাকে এই পথটা দেখিয়ে দিলাম, এর বেশি কিছু না। তবে মনে রেখো, আমার জন্য কখনো কিছু বানিয়ে দিলে কিন্তু একটা টাকাও দেব না। ধারা চোখ বড় বড় করে সুমনার দিকে তাকায়। একদমই কথাগুলো বলে এখন একটু হাঁপাচ্ছে। ধারা আর কিছু বলে না, শুধু নরম কণ্ঠে বলে, ঠিক আছে। সুমনা চলে যাওয়ার পর ধারা বসার ঘরের এক কোনায় রাখা সেলাই মেশিনটার দিকে তাকায়। এটা ওর মায়ের ছিল। ধারার বিয়ের বছর খানেক আগে ওর মা মারা যায়। মায়ের শেষ স্মৃতি হিসেবে বিয়ের পর এটা সে নিজের কাছে নিয়ে এসেছিল। সেলাইয়ের নেশাটা ওর বরাবরই ছিল। নিজের প্রয়োজনীয় কাপড় নিজেই সেলাই করত, তারপর মেয়ে হওয়ার পর মেয়ের জন্য নানা রকম জামা কাপড় বানাতো। দীপ্তকেও ছোটবেলায় নরম কাপড় দিয়ে নিমা নয়তো ফতুয়া বানিয়ে দিয়েছে। অভ্র থাকতে 2-3 মাসে একবার বড় বাজারে নিয়ে যেত। তারপর ধারা নিজের পছন্দ মতো কাপড় আর সুতো নিত। অভ্র কখনো না করেনি এর জন্য। গত বছর দিয়ার জন্মদিনের আগে অভ্র চেয়েছিল মেয়েকে একটা দামি জামা কিনে দিতে, কিন্তু ধারা বাধা দিয়ে বলেছিল, আমাকে একটু বাজারে নিয়ে যেও, আমি দামি জামা বানিয়ে দেব। অভ্র সেদিন খুব হেসেছিল আর বলেছিল, তুমি সত্যি আমার ঘরের লক্ষ্মী। পরে দুজন গিয়ে কয়েক গজ কাপড় আর বিভিন্ন রঙের সুতো নিয়ে আসে। ধারা নিজ হাতে সেই কাপড়ে সুতোর নকশা করে আবার কুশি কাটা দিয়ে গলায় হাতায় লেইসের মতো কাজ করে দেয়। সেবার স্কুলের একটা অনুষ্ঠানে দিয়া সে জামাটা পরে যায়। সবাই নাকি জামাটা খুব পছন্দ করে আর ধারার হাতের কাজের প্রশংসা করেছিল। ধারা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, শখের কাজ যদি আমার সংসারে অর্থ এনে দেয় তবে তাই সই। দিয়ার কাছে আর্ট শিখতে আসা ছেলে মেয়েদের মায়েরাও আস্তে ধীরে এই কথা জানতে পারে। তারাও নিয়ে আসে জামা কাপড়ের অর্ডার। সুতোর কাজ, কুশির কাজ আর কাপড় সেলাই সব ধারা একা হাতে করা শুরু করে। ভেঙে পড়া সংসারটা আবার মাথা তুলে দাঁড়ায় এই মা মেয়ের জোরে। বিকেল প্রায় 4টা। ধারা ঘর লাগোয়া বারান্দায় একটা চেয়ারে বসে আছে। এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। বয়সটা 6-এর কোঠা পেরিয়ে গেছে, বেশ কয়েক বছর আগে। সাদা চুলের ফাঁকে 2-একটা কালো চুল দেখা যায়। চোখের জ্যোতিও ক্ষীণ হয়েছে, দূরের কিছুই স্পষ্ট দেখতে পায় না। কিছু স্মৃতিশক্তি আজও প্রখর, তাই তো আজও 30 বছর আগের কথা স্পষ্ট মনে আছে। নিজের আর সন্তানদের অতীতের কথা মনে করে আজও চোখটা মনের অজান্তে ভিজে উঠেছে। ধারার গলায় অভ্রর দেওয়া চেনটা আজও চকচক করছে। জীবন তাকে অন্যরকমভাবে চালিয়ে নিয়েছে, তাই সেই চেনটার বিক্রি করতে হয়নি। আজ দিয়া আসবে মায়ের বাড়িতে। দিয়া নিজের জীবন সংগ্রামে আজ জয়ী। খুব ভালো ফলাফল নিয়ে পড়াশোনা শেষ করে আজ সে বড় সরকারি চাকরি করে। একটা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে আছে। বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। স্বামী সন্তান নিয়ে কর্মস্থলে থাকে। ধারা গিয়েছিল একবার মেয়ের সরকারি বাসভবনে। কি বিশাল ব্যাপার স্যাপার! বাড়ি ভর্তি কাজের লোক, রান্নার লোক থেকে শুরু করে বাজার হাট সবকিছুর জন্য আলাদা লোক আছে। আর বাড়িটাও বিশাল বড়। সামনে বাগান, চারিদিকে বড় গাছপালা, সব একদম ছবির মতো সুন্দর। আর দিয়ার সম্মানও অনেক। দীপ্ত ইঞ্জিনিয়ারিং পাশ করে বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছে। বিয়ে করেছে কয়েক বছর হলো। অরু মেয়েটা ভারী মিষ্টি, ধারাকে খুব সম্মান করে। তাদের ঘরেও আছে একটা চড়ুই পাখি, যে সারাদিন মিষ্টি মিষ্টি কথায় সারা বাড়ি মাতিয়ে রাখে। এমন সময় গাড়ির হর্ন বেজে ওঠে। ধারা নিচে উকি দেয়, দিয়া এসেছে হয়তো। 2 দিন থাকবে তার কাছে। দীপ্ত তাকে বেশি দিন অন্য কোথাও থাকতে দিতে চায় না, তাই মায়ের কথা মনে পড়লে মেয়েকেই তল্পিতল্পা নিয়ে চলে আসতে হয়। অভ্রর পড়ে যাওয়া এক চিলতে উঠোন সহ ছোট্ট বাড়িটা এখন আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে একটা ডুপ্লেক্স বাড়ি, 2 ভাই বোনের কষ্ট আর পরিশ্রমের ফসল স্বরূপ।
দিয়া আসবে শুনে অরু খুব খুশি হয়েছিল, কারণ দীপ্তর একমাত্র এই দিদিটাকে সে খুব পছন্দ করে। মানুষটা এত বড় চাকরি করে তবু বিন্দুমাত্র অহংকার নেই, খুব সাধারণ চলাফেরা। আর এক কাজ খুব ভালো পারে, সেটা হলো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। ভাইয়ের বউ হলেও তাকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, বিপদে আপদে সব সময় পাশে থাকে। অরু শাশুড়িকে জিজ্ঞেস করেছিল দিদির জন্য কি রান্না করব। শাশুড়ি হেসে উত্তর দেয়, আমার মেয়েটা খুব লক্ষ্মী, ভালোবেসে যা রান্না করে দেবে সে হাসি মুখে খেয়ে উঠবে। কিন্তু তা বললে কি আর চলে? মেয়ে জামাই এসেছে, তাকে তো আলাদাভাবে আপ্যায়ন করতেই হবে। তাই অরু সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। আলু পোস্ত, মাছ ভাজা, ডাল ভুনা, ছোট মাছের চচ্চড়ি, ইলিশ ভাপা, রুই মাছের দো পেঁয়াজা, মুরগির রোস্ট, খাসির ভুনা, কাঁচা আমের চাটনি সব করেছে। অরু শাশুড়ি মাকে খুব পছন্দ করে। মানুষটা চুপচাপ স্বভাবের হলেও ব্যক্তিত্ব আছে, সবসময় নিজেকে পরিপাটি করে রাখে। বিয়ের পর অরুকে বলেছিলেন, এই বাড়িটা তোমার, নিজের মতো করে সংসার সাজাবে, আমরা তোমার সংসারের সদস্য মাত্র। এই একটা কথাই অরু তাকে আপন করে নিয়েছিল। রাত প্রায় 11টা, বাচ্চার আর দিয়ার স্বামী সুকল্যাণের খাওয়া হয়ে গেছে। দীপ্ত বসে আছে দিদির সাথে খাবে বলে। অন্যান্য দিন ধারা আগেই খেয়ে নেয়, কিন্তু আজ বলেছে ছেলে মেয়ের সাথে বসবে। অরু তাকে ডেকে আনে, কিন্তু দিয়া আর দীপ্তকে গল্পের মধ্যে থেকে তুলতে পারে না। এই এক সমস্যা, এরা দুজন একসাথে হলে গল্পের ঝুলি খুলে বসে। দিয়া বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছে, ওর কোলে মাথা রেখে দীপ্ত কথা বলছে। মুহূর্তটা খুবই সুন্দর। অরু দরজার সামনে থেকেই দেখে যায় ধারা রান্নাঘরে কিছু করছে। এমনিতে অরু তাকে রান্নাঘরে বেশি আসতে দেয় না, কিন্তু আজ মেয়ে এসেছে, তাই হয়তো মেয়ের পছন্দ মতো কিছু করছে। অরু তাকে আর নিষেধ করেনি, সে অন্যান্য খাবার টেবিলে দিয়ে সবাইকে ডেকে নেয়। দীপ্ত আর দিয়া বসার পর ধারা একটা ছোট্ট বাটি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দুজনেই খুব আগ্রহ নিয়ে মায়ের হাতের বাটির দিকে তাকায়। ঝালঝাল করে মাখা ডিম ভাজির ভর্তা, দুজনেরই চোখ খুশিতে চকচক করে ওঠে। কিন্তু অবাকতা খেলে যায় অরুর দু চোখে। টেবিল ভর্তি এত কিছু থাকতে শাশুড়িমা হঠাৎ ডিম ভর্তা করতে গেলেন কেন? আর এই দুজনই বা কেন এত খুশি হয়েছে? দিয়া ভাতের থালা মায়ের হাতে দিয়ে বলে, আজ এটা দিয়ে আমাদের নিজের হাতে খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। ধারা মেয়ের আবদার ফেলতে পারে না, দুজনেই মুখেই ভাত তুলে দেয়। এক সময় অরু এসে তাদের পাশে দাঁড়ায়। ধারা তার মুখেও ভাত তুলতে ভোলে না। অরু অবাক হয়ে দেখে তিনজনের চোখে জল, কিন্তু মুখে হাসি। মুহূর্তটা অসামান্য সুন্দর। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।